ঘটনার সূত্রপাত হয়েছিল পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে গত 18 সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে। গণপিটুনিতে মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে বাঙালিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা হয়। তারা বিক্ষোভে মিছিল বের করলে পাহাড়িরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে শুরু হয় সহিংসতা। খাগড়াছড়ির পর এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে দীঘিনালা হয়ে রাঙামাটি পর্যন্ত। সহিংসতার ঘটনায় এই দুই পার্বত্য জেলায় জম্মু ছাত্র জনতা অবরোধ পালন করে। এখন পর্যন্ত দুই জেলায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে সরকারিভাবে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক মানুষ। তবে প্রথম দিকে বাস্তব ঘটনা যতটা ছিল তার চেয়ে বেশি মাত্রায় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে প্রচুর গুজব ছড়িয়েছে, যা পরিস্থিতিকে অবনতির দিকে টেনে নিয়ে গেছে। যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই জেলায় 144 ধারা পর্যন্ত জারি করতে হয় প্রশাসনকে। তবে এখন পাহাড়ে অবরোধ এবং 144 ধারা উঠে যাওয়ার ধীরে ধীরে পার্বত্য জেলাগুলো স্বাভাবিক হতে শুরু করলেও যে ক্ষোভ, বিতৃষ্ণা ও ক্রোধ সৃষ্টি হয়েছিল তা যদি ভবিষ্যতে আরও গভীর হয়, সেটা প্রশাসন সামলাবে আসলে কেমন করে? ঘটনা কি হঠাৎ ঘটে যাওয়া এক মৃত্যুকে কেন্দ্র করে, নাকি একটা ঘটনার জন্য আসলে অপেক্ষায় ছিল সুযোগ সন্ধানীরা? একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মারা হয় মুফাজ্জলকে। দুটো বিষয় কি একেবারেই কাকতালীয়? এমন নৃশংসতার দায় আসলে কার? যে কোনো সংকটময় মুহূর্তে পাহাড় কেন থাকে টার্গেটে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান, আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। এবং দর্শক, আপনারা আছেন নিশ্চয়ই আমাদের সাথে এই আলোচনায়। পাহাড়ে টানা কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে তরুণ এক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনাও আমরা পেয়েছি ভিন্ন একটা ঘটনাকে কেন্দ্র করে। পাহাড়ে আসলে হচ্ছে কি সেটা জানার পাশাপাশি জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন, সেখানেও নানা কিছু ঘটছে। আমরা অতিথিদের কাছে সব নিয়ে আলোচনা করতে চাই। শুরু করতে চাই মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমানকে দিয়ে। তিনি নিরাপত্তা বিশ্লেষক। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে আছেন। হঠাৎ করে এত উত্তপ্ত পাহাড় এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনার কি মনে হয় আসলে এটা শুধুই একটা দুর্ঘটনা থেকে কেন্দ্র করে ঘটনা? ধন্যবাদ মুনি, আপনি তো এত বড় ক্যানভাস নিয়ে এসছেন, অনেক কিছু। তো পাহাড় নিয়ে প্রথমে আলোচনা করি, তারপরে অন্য জায়গায় যেতে পারবো ডক্টর ইউনুস অন্য ইস্যুগুলো আমরা আসছি। পাহাড়ের ব্যাপারটা আমরা কম বেশি অবগত আছি। তো হয়তো আমার প্রিয় বন্ধু কবি সোহরাব হোসেন, হয়তো ওনারা তাত্ত্বিক দিকটা ভালো গবেষণা করেন। এটা আমরা তাত্ত্বিক পাশাপাশি সরজমিনে যুদ্ধ করেছি, সেখানে অভিযান চালিয়েছি। আর আমাদের আর্মিতে এটা নিয়ে আর্মি সর্ব লেভেলে, ইউনিট লেভেল অর্থাৎ ব্যাটালিয়ন লেভেল, ব্রিগেড লেভেল, ডিভিশনাল লেভেল, এমনকি আর্মি লেভেলে আমাদের রেগুলার এটা নিয়ে আমাদের স্টাডি পিরিয়ড হয়, প্রেজেন্টেশন হয়, ডিসকাশন হয়। তো আর বাস্তবে আমাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলো তুলে ধরি। এখন আসি ওই জায়গাটার, আপনি খুব দুর্দান্ত একটা উদাহরণ টেনেছেন। আমি বলবো যে এর মধ্যে পাহাড়ের বিষয়টা পরিষ্কার যে ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশ দৈনিক বাংলায় আমার লেখা আছে, কলম দেখবেন, এটার উপরে লেখা আছে। তো সেখানে আমি লিখেছি, তোফাজ্জলকে হত্যা করা হলো ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, এটা অবশ্যই বড় নির্মম, নিন্দনীয়, এটার প্রতিবাদ করি। পাশাপাশি দেখেন, মামুন নামে যে ছেলেটাকে খাগড়াছড়িতে তাকে হত্যা করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হত্যা করেছে, সেটার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস, দাঙ্গা এ ধরনের কিছু হয়নি। ঠিক একইভাবে মামুন সম্পর্কে আমরা যেটা জানছি, মৃত ব্যক্তি সম্পর্কে নিন্দা করা উচিত না, তবে তার ইতিহাস যা জানছি, তার নামে পুরাতন কিছু অপরাধের মামলা আছে। তা যাই থাকুক, একটা মানুষকে তো বিচারহীনভাবে হত্যা করা যায় না, এটাও নিন্দনীয় কাজ। তাহলে দেখুন যে পাহাড়ে যে পাহাড়ি যাদেরকে বলি, অনেকে আমরা উপজাতি বলি, আবার বাঙালি বলি, আবার অনেকে বাঙালিদের কিছু কিছুকে সেটেলার বলা হয়। তো তাদের ভিতরে যে একটা ভুল বুঝাবুঝি, অবিশ্বাস দীর্ঘদিন পঞ্জীবিতভাবে আছে, সেটার বহিঃপ্রকাশ একটা ছেলেকে এটা মেরেছে। এই ঘটনার পরে
সেখানে দীঘিনালাতে বাঙালি সম্প্রদায় তারা একটা বিক্ষোভ মিছিল করছিল। সেখানে এই পাহাড়ি উপজাতীয় তারা এসে হামলা চালায়। হামলার পরে কিছু দোকান সেখানে লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। সেটার জের ধরে তারপরে তো অন্যান্য জায়গায় ছড়াচ্ছে। শেষ পর্যন্ত আপনি যেটা বললেন রাঙামাটির ঘটনাটা, আমি আজকে রাঙামাটির কমিশনের সাথে কথা বললাম। আমার বন্ধু, আমি ওখানে চাকরি করে আসছি, তো বলল যে ওই দিনের ওই যে দোকান অগ্নিসংযোগ দেওয়ার জন্য, হামলার জন্য বাঙালিরা এখানে একটা প্রতিবাদ মিছিল স্বরূপ বেড়ে আসছিল। আপনার ওই স্টেডিয়ামের কাছে আমাদের ওখানে একটা আর্মির একটা হেডকোয়ার্টার আছে, সেখানে ওই রাঙ্গামাটি ক্রসিং ওই জায়গাতেই পাহাড়িরা তাদের উপরে হামলা চালায়, এমনকি একটা মসজিদে তালা মেরেছে। আর বাঙালিরা প্রতিবাদ স্বরূপ ওখানে একটা মন্দির ভাঙচুরও করেছে। এখানে কথা একটু বলে রাখার দরকার, যদি কারোর প্রতি কারোর অভিযোগ থাকে, প্রতিবাদ করতে হয়, সেটা ধর্মীয় উপাসনালয় যেহেতু করা উচিত না। সে মসজিদে তালা দেওয়া হোক আর মন্দির ভাঙা হোক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো এখানে আমাদের ভিতরে যে তথ্য পাই গবেষণা থেকে, সেটা হলো যে পাহাড়ি যারা, তাদের ভিতরে একটা ধারণা যে এখানের একচ্ছত্র কর্তৃত্ব আমাদের, আমরাই ভূমির মালিক, একটা মানসিক মাইন্ডসেট তাদের ভিতরে কাজ করে। আর বাঙালিদের কিছু আছে, তারা ইতিহাস পড়ে, তো এখন তো আর অশিক্ষিত কেউ নাই। আমাদের যুগে যেমন কম লেখাপড়া ছিল, আমাদের সন্তানরা, তাদের সন্তানরা অনেক দূর এগিয়ে গেছে। তারা দেখছে যে বাঙালি এখানে সেই দেয়াবির থেকে এই স্থানে তারা ছিল, তাহলে চাকমারা, তারপর উপজাতীয় যাদের বলা হয় তারা কারা, তারা দেখছে যে আমার কাছে ডকুমেন্ট আছে যে মঙ্গোলীয়দের বংশ উদ্ভূত তারা এখানে আসছে। আর চাকমারা ছিল পঙ্কজ নামে একটা জায়গার কথা বলা হয় ত্রিপুরার আশেপাশে। তারা সেখান থেকে দক্ষিণে আসতে আসতে কর্ণফুলী নদীর আশপাশে উপত্যকায় তারা ছড়িয়ে যায়। সেখান থেকে চাকমা সম্প্রদায়ের উৎপত্তি। তো এটা হচ্ছে ইতিহাস থেকে আমরা পাই, ইতিহাসবিদ এবং তারা মনে করে এখানে তারা অতিথির কাছে বাঙালিদের সেখানে ইয়ের জায়গা বেশি। সেটা তো চিরায়ত একটা ব্যাপার ছিলই সবসময়, কিন্তু হঠাৎ করে সেটা এত উস্কানো একটা জায়গায় যাওয়ার পেছনে শুধু ওই ক্ষোভটাই দীর্ঘদিনের কাজ করেছে। ওইটার সঙ্গে আরও একটু বলি, আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে আমাদের সামাজিক মাধ্যমটা, আপনি তো সেখানে খুব প্রবলভাবে অ্যাক্টিভ, এত স্ট্রং একটা ভূমিকা রাখছে যে আপনারা মেইন স্ট্রিম যারা সাংবাদিকতা করেন তার চাইতে সেখানে গুজব, আমি বলি এটা হচ্ছে গুজবের কারখানা। তো যেটা না, সেটার চেয়ে আরও বেশি ফলো করে বলা হয়। আর আপনি নিশ্চয়ই জানেন ওই সমস্ত এলাকায় শিক্ষা দীক্ষার হারটা অনেক কম থাকে, আর তারা দৈনন্দিন অনেক সমস্যার মধ্যে থাকে। সুতরাং আপনি যে একটা রাজধানীতে যে একটা সুশীল পরিবেশের মধ্যে থাকেন, আপনার মাইন্ডসেট আর তাদের মাইন্ডসেট নিশ্চয়ই তারা যেটা শুনতে পায় সেটাই তাদের মধ্যে অনেক অনেক বেশি কাজ করে। আমি অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজের কাছে, আপনার কাছ থেকে সরাসরি যেতে চাই সোহরাব হাসানের কাছে আসার আগে। অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। এই যে ঘটনাটার কথা মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান বললেন, এটা আমরা জেনেই আসছি যে এই ঘটনা, কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা বড় ধরনের গুজবও এই সময় ছড়ানো হয়েছে এবং এই উপাসনালয়গুলোকে পাল্টাপাল্টিভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে সেটার একটা অংশ বিশেষ যে ওইখানেও একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছিল কিনা, কারণ এত গুজব তাহলে কেন ছড়ানো হচ্ছিল? না, এতক্ষণ যে আলোচনাটা হলো এতে আমরা ইতিহাস এবং বাস্তবতার কিছু দিক পেলাম, কিন্তু আজকে আমরা যে বিষয়কে নিষ্পত্তি করার জন্য বসেছি, শান্ত পাহাড় অশান্ত করে কারা, সেটা কিন্তু এখনো চিহ্নিত হয় নাই। এটা যদি আপনি টু দা পয়েন্টে আসতে চান, এটা কি রাজনীতিবিদরা করে, পাহাড়িরা করে, বাঙালি করে, দেশের ভেতরের কেউ করে, দেশের বাইরের কেউ করে? আপনাকে এইভাবে আসতে হবে জিনিসটা। আপনি ঢাকার উদাহরণ দিয়েছেন, পাহাড়ের উদাহরণ দিয়েছেন, একটা মব লিঞ্চিং, একটা উত্তেজনাকর পরিস্থিতি,
যখন ট্রানজিশনাল পলিটিক্যাল ফেজ হয় তখন হয় গণপিটুনি। কিংবা বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে আপনি দেখেছেন যে ছাগলে ধান খেয়ে ফেলেছে বলেও কিন্তু 2 পাড়া 2 বাড়ি এমনকি 2 গ্রামের মধ্যে একটা লড়াই হয়ে যায়। এতে খুব বেশি থেকে যেটা হয় 1-2 জন আহত বা 2 পক্ষের 2টা মামলা হয়, কিন্তু গোষ্ঠীগত সাম্প্রদায়িক দাঙ্গা কি শুরু হয় নাকি কোথাও? সেটা হয় না। তো পার্বত্য চট্টগ্রামের যেই ঘটনাটা তুচ্ছ, কিন্তু এর প্রতিক্রিয়া এবং প্রভাব ব্যাপক, বহুদা বিস্তৃত, এবং এমন একটি পরিস্থিতিতে এটা হয়েছে যেটা আরো অনেক কিছুর ইঙ্গিত করে। আপনি যদি খুব সরাসরি ওই ঘটনার সাথে আসেন তাইলে দেখা যাবে যে ওই ঘটনার তাৎক্ষণিক পরপরই ত্রিপুরার এক মন্ত্রী দিল্লির কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপার নজরে এনেছে। দিল্লি সহ বিভিন্ন জায়গায় আপনার এই নিয়ে সভা সমাবেশ শুরু হয়েছে। খবরটি তখন পর্যন্ত ঢাকা বা চট্টগ্রামেও ভালো করে আসেনি। এরই পাশে ভারতের মণিপুর রাজ্য, মিজোরামের 7 সিস্টারের যে সমস্যা, এটা আমরা সবাই জানি। এমনকি প্রথমবারের মতো মণিপুরে ড্রোন দিয়ে বিদ্রোহীরা আক্রমণ করেছে। ড্রোন সহ বান্দরবনে কিন্তু আপনি কিছু লোককে কিছুদিন আগে অ্যারেস্টও করা হয়েছে। তারও কিছুদিন আগে কুকি চীন রমজানের সময় মসজিদ অবরোধ করে ব্যাংক লুট করে একটা নারকীয়তা প্রমাণ রেখেছে। মায়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে এবং এর সীমান্তের পাশেই বঙ্গোপসাগর, এখান থেকে ইন্দো প্যাসিফিক, যেখানে আপনি জানেন যে বিশ্বের পরাশক্তিগুলো তাদের গ্লোবাল জিওপলিটিক্সকে বাস্তবায়ন করার জন্য নানা রকম কাজকর্ম করছে। অতএব সামগ্রিক ক্যানভাসটাকে সামনে না রেখে একটি সাইকেল চুরি কি খাগড়াছড়ি বান্দরবনে আর জীবনে হয় না? এটা কি প্রথম সাইকেল চুরি? ব্যাপারটা তো এরকম নয়। অতএব এখানে আমাদের বুঝতে হবে যে সংঘাতের সুপ্ত উপাদান অভ্যন্তরীণভাবে বাংলাদেশে এবং এক্সটার্নালি আশেপাশে বিরাজমান রয়েছে। এইটাকে নস্যাৎ করা বা এটাকে প্রশমিত করার দায়িত্ব কার ছিল? রাজনীতিবিদদের। শান্তি চুক্তি 27 বছর আগে করেছি আমরা, রাজনৈতিক সাফল্য এটা। একটা সংঘাত থেকে, সামরিক সমাধান থেকে আমরা রাজনৈতিক সমাধানে এসেছি, কিন্তু শান্তি চুক্তিটাই তো শেষ কথা ছিল না। কনফ্লিক্ট থেকে কনফ্লিক্ট রেজুলেশন, তারপর কনফ্লিক্টকে পিস বিল্ডিং এর আরো অনেক কিছু কাজ আছে। আপনি শান্তি চুক্তি করে কয়েকটা প্রতিষ্ঠান গড়ে দিলাম, আঞ্চলিক পরিষদ ইত্যাদি, সেখানে অনেক লোক বসে রইল, বা যেইভাবে উন্নয়ন বলা হয় যে অনেকগুলো প্রজেক্ট রাস্তাঘাট করে আমরা উন্নয়ন দেখালাম, যেই উন্নয়নের ভুল পাকিস্তানিরাও করেছিল। কাপ্তায়ে বাদ দিয়ে জলবিদ্যুৎ এবং এইসব করার ফলে পাহাড়িরা বিক্ষুব্ধ হয়েছিল এবং সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, সেই বিদ্যুৎ অন্য জায়গায় গেছে। এই ধরনের উন্নয়নের ডামাডোলের নিচে মানবিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতির উন্নয়নকে আমরা কিছু করেছি? এই রাজনৈতিক নেতৃত্ব শান্তি চুক্তি একটি সূচনা ছিল, এটাকে কি সামনের দিকে বাড়িয়ে নিয়েছে? অতএব এই সংঘাত অশান্ত করছে কারা, সেটা চিহ্নিত করার জন্য আমাদেরকে খুব বস্তুনিষ্ঠভাবে যার যেই দায়িত্ব আছে, আপনি দেখেন পাহাড়ের আঞ্চলিক দলগুলো তারা আপনার কি আচরণ করছে, আপনার এই জাতীয় দলগুলো পাহাড়ের ক্ষেত্রে কি আচরণ করছে, যেসব পদে বসে আছে। এখানে নির্বাচন হচ্ছে না কেন এতদিন ধরে? চুক্তির সময় যেই ছেলেটির বয়স 15 বা 20 ছিল, আজকে তার বয়স 40, সে তো অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। তার অধিকারের প্রশ্ন, আমরা তো সবসময় তাকে বিচ্ছিন্নবাদী বললেই হবে না, কারণ বিচ্ছিন্নবাদী হবে কেন? সে তো ঢাকায় পড়ে, রাজশাহীতে পড়ে, চট্টগ্রামে পড়ে। বিচ্ছিন্নবাদী হলে তো সে পাহাড় থেকে বেরোতো না। সে তার অধিকারটা চায়। এখন আমাদের ফেসিবাদী এবং কর্তৃত্ববাদী ন্যারেটিভসটা কি ছিল এ যাবৎকালে? আপনি যদি গণমাধ্যমের অধিকারের কথা বলেন, আপনি যদি মুক্ত বাক এবং বাক ব্যক্তি স্বাধীনতার কথা বলেন, আপনি তখন রাষ্ট্রদ্রোহী। কিংবা আপনি যখন আপনার এই ভাষা সংস্কৃতির অধিকারের কথা বলেন, আপনি তখন বিচ্ছিন্নতাবাদী। এই ধরনের জেনারেলাইজড এবং এই ধরনের আক্রমণাত্মক ন্যারেটিভ দিয়ে তো আপনি বিভেদ বাড়িয়েছেন। আমাদের প্রথম কাজটা ছিল যে এই বিভেদের দেওয়াল, অবিশ্বাসের দেওয়াল, পাহাড়ি বাঙালির মধ্যে যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স করার যে মনোভাব, সেটা গড়ে তোলা দরকার ছিল। সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার যদি অতিক্রম করা না যায়, বিশেষ করে এখন একটা সময় এসেছে
অন্তর্বর্তীকালীন সরকার, একটা মিনিট আমি শেষ করে বলে দিচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার আইন, বিচার, পুলিশ এসবের সংস্কার করছে। পার্বত্য চট্টগ্রাম একটা স্পর্শকাতর রাজনৈতিক অঞ্চল, এখানের বিষয়ে তাদের সংস্কারের মনোযোগ হওয়া দরকার, কারণ এই জাতীয় ঘটনা একটির পর একটা ঘটতে থাকবে এবং এর 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 প্রভাব আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে পড়বে। অতএব এটা অনুসন্ধান হওয়া দরকার। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। সোহরাব হাসান আমাদের সাথে আছে, আমরা তার কাছেও যাই। অনেকগুলি ব্যাখ্যা স্যার দিলেন আমাদের, কিন্তু যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে যে পুরো দেশের একটা অংশবিশেষ আসলে পাহাড়েও সেই অস্থিরতার ছোঁয়া কিনা, অবিশ্বাসের জায়গা তো সেখানে আছে, ক্ষোভ আছে, পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন হয় নাই সেটাও আছে, কিন্তু এই সময় দেশ জুড়ে যে অস্থিরতার জায়গা সেটার অংশবিশেষ যদি ওখানে পড়ে এবং ওখানেও যদি কিছু ষড়যন্ত্রের জায়গা থাকে সেটা কতখানি ছড়াতে পারে। এবং এ ব্যাপারে উপদেষ্টা স্বয়ং সেখানে গিয়েছেন, শান্ত হয়েছে, কিন্তু আসলে কি শান্ত হয়েছে? আসলে আমরা শান্ত করতে চাই কিনা, জিল্লুর ভাই বললেন, অধ্যাপক মাহফুজ বললেন, বিষয়টা হচ্ছে যে আমরা একসঙ্গে চলতে চাই কিনা। অর্থাৎ পাহাড়ি বলি, কিন্তু আমরা আদিবাসী বলতে পারি না কেন? তারা আদিবাসী হিসেবে নিজেদের পরিচয় দিতে চান, আমাদের আপত্তি কেন? রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নির্ভর করে শান্তি আসবে কি আসবে না। এই রাষ্ট্রের অখণ্ডতা এবং কি বলে এক ধরনের বাঙালি পুনর্বাসনের চেষ্টা তো হয়েছিল ৭৫-এর পর, এবং সেটি সফল হয়নি, যে কারণে সেখানে একটা শান্তি প্রক্রিয়া শুরু হলো, এবং শুরু হয়েছিল কিন্তু সেটা জিয়াউর রহমানের সময় থেকেই, পরবর্তীকালে এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সময় এটি পূর্ণতা পায়। এখন একটা শান্তি চুক্তি হয়েছে, তাই শান্তি চুক্তি যদি এটা বাস্তবায়ন হতো, তাদের মূল সমস্যা হলো ভূমির ব্যাপারটা। এবং দেখুন, যখন শান্তি চুক্তি হয়েছে তখনও সেখানে পাহাড়ি বাঙালির ব্যবধান ছিল 60-40, অর্থাৎ 40 বাঙালি এবং 60 পাহাড়ি। এখন বাঙালিরা সেখানে সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তাদের মধ্যে তো একটা ভীতি, ভয় থাকার কথা। কিন্তু আমরা ভয়টা জয় করার চেষ্টা করছি কিনা, তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছি। শান্তি চুক্তি অবশ্যই, শান্তি চুক্তির পূর্বের অবস্থা, শান্তি চুক্তির পরের অবস্থা আকাশ পাতাল পার্থক্য। এক ধরনের সেখানে আর যুদ্ধ তো নেই, এটা হচ্ছে বড় সাফল্য। কিন্তু যে সশস্ত্র গোষ্ঠীগুলি তৈরি হয়, স্যারও যেটা বলছিলেন যে হ্যাঁ, আমি আমার দাবি আদায়ের জন্য যখন লড়ছি তখন আমি বিচ্ছিন্নতাবাদী, আমি সন্ত্রাসী, আমার নানা তৈরি হচ্ছে, কিন্তু আমি আমার দাবি আদায়ের জন্য তাদের প্রতি সহানুভূতিশীল হচ্ছি না। সেটা কি আসলে দ্বন্দ্বের একটা জায়গা তৈরি হয়ে আছে? না, সহানুভূতিশীল ব্যাপারটা হচ্ছে, সহানুভূতিশীল হওয়া মানে হচ্ছে আমি কাউকে দয়া করছি, কিন্তু সেটা তো তাদের অধিকার, হতে হবে তার অধিকারটা দেওয়া। আমারও যেমন অধিকার, আমি সংখ্যায় যাই হই না কেন, যেমন মনে করেন যে কোনো বাংলাদেশে 91% হচ্ছে ধর্মে মুসলমান। এখন তারা কি বলতে পারে যে আমরা যেটা চাই সেটাই হবে? নিশ্চয়ই পারে না। মানে অন্য ধর্মের লোকের কোনো অধিকার থাকবে না? তারা যদি 1% হয়ে থাকে, পাহাড়িরা বা সমগ্র আদিবাসী মিলে, তার তো অধিকার। মানুষ হিসাবে একটা রাষ্ট্রকে কখন গঠিত হয়? রাষ্ট্র গঠিত হয় ওই একটি ভূখণ্ডের জনমণ্ডলী যখন সিদ্ধান্ত নেয় যে আমরা একসঙ্গে থাকব, তারপর আইন হয়, তারপর কি বলে এই ভূখণ্ডের নিরাপত্তার জন্যে নিরাপত্তা বাহিনী হয়, সীমান্ত রক্ষী বাহিনী হয়। আরেকটি বিষয় জানি না, জিল্লুর ভাই ভালো বলতে পারবেন, যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো কেন পালন করা হলো না, অর্থাৎ সরকারের পক্ষ থেকে? সেখানে কথা ছিল যে 3 সেনানিবাসের বাইরে যতগুলো আর্মি চৌকি আছে, যতগুলো স্থাপনা আছে, সেগুলো আস্তে আস্তে সরিয়ে আনা হবে। কিছু সরিয়ে আনা হয়েছিল প্রথমেই চুক্তির পরে, কিন্তু পরে আনা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সেখানে এক ধরনের শাসন, আপনি পার্বত্য চট্টগ্রামে যখনই চট্টগ্রাম সীমানা আমরা পার হই তখনই কিন্তু একটা থাকে, গাড়ির নাম্বার লিখতে হয় অথবা নাম জিজ্ঞেস করে। তো সুতরাং এটা তো তারও দেশ, মানে এই যে মনস্তাত্ত্বিক একটা লড়াই। এবং তারা যখন দেখছে প্রায় প্রান্তিক থেকে প্রান্তিকতর হয়ে যাচ্ছে, তাদের অধিকার নেই, তাদের ভূমির অধিকার যেটা,
এবং সেখানে দেখেন উন্নয়নের নামে শুধু উন্নয়নের নামে সরকার যেটা করছে সেটা দিলাম যে পর্যটন ইত্যাদি, কিন্তু দখলবাজিতে সেখানে পাহাড়িদের উচ্ছেদ করে বাঙালিরা যেভাবে আগ্রাসন করছে, সুতরাং তাদের মধ্যে ভয় জায়গাটা স্বাভাবিক। তা আমরা এই বাইরের দিকে দৃষ্টি না দিয়ে ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে তাদের ক্ষোভের কারণটা খুঁজে এটাই করা উচিত। না হলে ধরুন একটি সাইকেল মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে এত বড় ঘটনার দিকে কথা না। সুতরাং এর পরেও আমাদের ক্ষমতাসীন এখনো, এবং এক্ষেত্রে কিন্তু পার্থক্য নেই। আওয়ামী লীগের সাবেক সরকারের নীতি নির্ধারকেরা মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন পাহাড়িদের সম্পর্কে, এই সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও একই ভাষায় কথা বলছেন। কিন্তু আমরা তো ভাষার পার্থক্য চেয়েছি, কারণ আমরা তো চাই যে বৈষম্যহীন একটা রাষ্ট্র সবাই আমাদের স্বপ্ন দেখিয়েছিল এই বিপ্লবের জন্য। তার মানে কি সেটা হবে কি হবে না? জাতিসংঘের সদর দপ্তরে গিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সহপ্রতিনিধিরা, সেখানেও কি একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো হচ্ছে? সেটা কি হবে বাস্তব? বিরতির পর ফিরছি সেই প্রশ্ন উত্তর জানতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আজ আলোচনাতে আছি শান্ত পাহাড় অশান্ত করে কারা, সেই প্রশ্নকে সামনে রেখে আমাদের অতিথিরা আমাদের সাথে আছেন। মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান আছেন, নিরাপত্তা বিশ্লেষক। তার কাছেও আবার যেতে চাই। পাহাড়ের শান্তির জন্য আমাদের সেনাবাহিনীর সর্বাত্মক সহায়তা সবসময় করে থাকে এবং তাদের অনেক প্রাণহানির ঘটনা আমরা শুনি। বিশেষ করে ঘটনা যদিও ভিন্ন, একজন তরুণ লেফটেন্যান্টের যেভাবে তিনি ছুরিকাঘাতে মারা গেছেন অন্য বিষয় নিয়েও, সেটাও মানুষকে অনেক আহত করেছে। পাহাড়িরা না, একদম পুরো আলাদা একটা ঘটনা। আমি বলছি যে সেই জায়গাটাতে ছিল। কাজে সেনাবাহিনী সেখানে যে অবস্থানে কাজ করছে এবং যে পরিস্থিতি আসলে সেখানে হচ্ছে, এবং পার্শ্ববর্তী দেশ একদম পুরো ভূ রাজনৈতিক একটা ব্যাপার যেভাবে চলে আসছে, সেটি কি আমাদের দেশের জন্য শেষ পর্যন্ত মানে সুস্থ কিছু নিয়ে আসবে কিনা? এটা তো আসলে হঠাৎ করে বললে এটা প্রিম্যাচুরলি বলা হবে। আমরা একটু আলোচনা করতে পারি। দেখুন, পাহাড়ের এই বিষয়টাকে প্রথম থেকেই সবাই যে সরকারি থাকুক চেষ্টা করেছে। সর্বপ্রথম এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি চিটাগং হিল ট্র্যাক ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে দেন। সেটা পাহাড়িরা মান্য করে নাই, অবিশ্বাস, এবং তারা মনে করেছে একজন জেনারেলের নেতৃত্বে এই বোর্ড হওয়া মানে ওই আর্মির গ্রিপের বাইরে আমরা যেতে পারলো না, সেটা হলো না। 1979 সালে আবার এরশাদ সাহেব আরেকটা উনি আইন পাশ করলেন, আমার বন্ধু সৌরভ সাহেবের মনে থাকার কথা, উনি ডিস্ট্রিক্ট রাইট কাউন্সিল একটা ব্যয় পরিষদটা পাশ করে দিয়েছিলেন, তাতেও তারা প্রত্যাখ্যান করেছে। আচ্ছা, এখন অ্যাজ অফ টুডে আপনাকে বলি যে সেখানে আর্মি এ পর্যন্ত আমরা শত শত জীবন দিয়েছি। অফিসার, আমার জেসিও, আমার সৈনিক, বেসামরিক নাগরিক, আমার পুলিশ, আমার বিজিবি, আমার আনসার, এত লোক আত্মহতি দিয়েছে। এটা হচ্ছে বুকে বুলেট নিয়েছে দেশের অখণ্ডতা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের মানুষের নিরাপত্তার জন্য। দেশের সংবিধানের বাইরে কেউ যদি বলে যে আমি এই এলাকাটা আলাদা করব, এটা এই সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। কিন্তু শান্তি চুক্তি হওয়ার পর কি এই কথা কেউ প্রকাশ্যে বলে যে আমি এই জায়গাটা আলাদা করব? আসলে তারা তো এখনো বলছে। আপনি তো ওই যে গতকালই তো দেখেন যে তারা কিছু কিছু মিডিয়াতে আমরা দেখছি যে বলছে যে এখান থেকে চলে যাও, আর্মি চলে যাও, বাঙালি চলে যাও, পাহাড় আমাদের, আমরা থাকবো। পাহাড় তাদের কিভাবে হলো, কবে থেকে হলো? একটা কথা যে আমি অ্যাকোমোডেট করতে পারবো কতটুক আমাদের ভিতরে, আমার কবি এবং গণতান্ত্রিক মানববাদী মানুষ আমার বন্ধু, উনি যেটা বললেন, আমার এখানে কিছু সে আছে। আমি শুধু যে মানবতাবাদী মানুষ তাই নয়, আমার মিলিটারি একটা ব্যাকগ্রাউন্ড আছে। সুতরাং সেটাও তো আমাকে বুঝতে হবে যে ওখানে অপারেশন করেছি, আমার পরিবার কোথায়, আমার সন্তান কোথায়, আমি যাই না। আমার একজন ব্যাচমেট লেফটেন্যান্ট মুশফিক জসিম, আরেকজন জসিম টিলা, ওখানে নাম আছে, সে একটা স্পিডবোট দিয়ে উঠতেছিল, উপর দিয়ে তারা গুলি করে জায়গায় মেরে দেয় শান্তি বাহিনী। মুশফিককে একটা অপারেশনে গেছিল, রাতের বেলায় গুলি করেছে, পরের দিন ওয়েদার খারাপ ছিল, হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়নি, সেখানে রক্তক্ষরণে সে মারা যায়। এইটা নিয়ে সৈনিকদের ভিতরে দারুণ একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সুতরাং কত জীবন, কত রক্ত এখানে রয়েছে যে একজনে বলল
যে এই দাবি আমার মেনে নিতে হবে, সেই দাবি আজকে আপনি যদি সেই চেয়ারে বসে থাকেন, দেশের সরকার প্রধান হয়, আপনাকে এগুলো বিবেচনায় নিতে হবে। এখানে অনেক লোকের অনুভূতির ব্যাপার আছে। অ্যাট দি সেম টাইম এই যে পাহাড়ি যারা, তারাও আমাদের ভাই, তারাও আমাদের বাইরে কেউ না। এখন কথা হলো যে আমার একটা আত্মীয়র দরকার আছে, কিন্তু আমার নিজের মাকে নিকা দিয়ে তো আমি আত্মীয় বানাতে পারি না। যেমন আমি এখানে একটা উদাহরণ দিই যে মালয়েশিয়াতে এরকম কিছু ব্যাপার আছে, আপনার সাবা এবং সারওয়াক, ওই দুটা স্টেটে যেতে গেলে ওখানে একটা রেস্ট্রিকশন ইম্পোজ করা আছে, যে ওটাকে বলা হয় যে ইস্ট মালয়েশিয়া ওরা বলে থাকে, আর ওয়েস্টের লোকজন ওখানে যেতে গেলে কিছু রেস্ট্রিকশন আছে, তারা ওই এথনিক গ্রুপ। ঠিক কথা হলো যে সেটা নিয়ে এখন যেটা দাবি, অনেকে আমাকে ট্রাইবাল অনেকেই বলেছে যে এখন একটা ইমিডিয়েটলি ভূমি কমিশন করা হোক, এবং সেটা নেতৃত্ব থাকতে হবে একজন লেখাপড়া জানা, আইন জানা উপজাতীয়দের একজন। আর একটা যেটা আমার বন্ধু সোরাব সাহেব বললেন, সেটা হলো যে তাদের উৎখাত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তো একটা দুটা কেস এরকম যে হয় না তা না, প্লেন গ্রাউন্ডে তো এরকম হয়। এই যে কালকে একজন বড় মাপের একজন এক্স মিনিস্টার বলতেছিল যে আমার বাড়ি দিয়ে দেখে আমার জায়গাটাকে নিয়ে গেছে। এটা হয়, কিন্তু এইটা তো আসলে সমঝোতার জায়গা। এখন মানবতার কথা বলে আমি আমার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারি? আমরা এই প্রশ্নের উত্তর স্যারের কাছ থেকে নেই। অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ যেটা বলছিলেন যে সরকার কখনো তাদেরকে বোঝার চেষ্টা করেনি কখনো, এবং তাদের নানা ধরনের নাম দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু মেজর জিল্লুর রহমান যা বললেন, স্যার আপনি কি এটার বিষয়টা তা না? আর একটা কথা বলি, উনি যেটা বলছিলেন যে দাবি করতে বা তাদের দুঃখ বলতে বলা হয় না, দুঃখ বলার জন্য কি হাতে হাতে রাইফেল বন্দুক কামান নিয়ে রাখতে হয়? এটাই কি গণতান্ত্রিক ভাষা? উনি যে ভাষায় বলছেন ওটা তো গণতান্ত্রিক ভাষা। তাদের প্রত্যেকের ঘরে ঘরে এই যে দেখেন আপনি ইয়েতে 3টা ডিস্ট্রিক্টে খোঁজ নিয়ে দেখেন যে এখানে ওই 5-7টা গ্রুপ, ওখানে আপনি ব্যবসা করতে গেলে আপনাকে টাকা দিতে হবে, ওখানে বাস কিনতে গেলে উত্তরটা জানি। মাহফুজ পারভেজ, আপনি নিশ্চয়ই শুনছিলেন মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান যা বলছিলেন। মিস্টার জিল্লুর একটু ইমোশনাল হয়ে গেছেন, তার অনেক না, আমি ইমোশনাল হয়নি। আমরা আর্মির লোক একটু জোরে কথা বলি, এখানে ইমোশনাল আমরা একটু শুনি। আপনি যথার্থভাবেই হয়েছেন, আপনার বন্ধুর রক্ত গেছে ইত্যাদি সবই আমরা শুনেছি। তো আপনি যথার্থভাবেই হয়েছেন, এবং আপনি আপনার বন্ধু কাছে সোহরাব হাসান আছেন, আপনার উত্তর অধিকাংশ উনি দেবেন, উনি বেশি ভালোভাবে শুনেছেন। আমার বক্তব্যটা হলো, এই যে প্রসঙ্গটা আসলো আজকে, সেনাবাহিনী উঠে যাওয়া, অমুক উঠে যাওয়া, আদিবাসী বলা, এটা সেটা, এটা কি 30 বছরে আপনার মনে ছিল না এইসব জিনিস ফয়সালা করার? একটা দাঙ্গার পরে এই জিনিসটা আসে কেন? আর এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে তো ষড়যন্ত্রের কিছু নাই। আমার কাছে চিঠি আছে যে ত্রিপুরার মন্ত্রী মোদিকে চিঠি দিয়েছে, আমার কাছে চিঠি আছে যে বোম্বাইয়ে তারা মিটিং করেছে। এটা একটা ট্রান্সবর্ডার কমিউনিটি। আপনি এখানকার চাকমাকে আপনি ওপারে পাবেন, মণিপুরীকে এপারে পাবেন, ওখানকার আর্মস এখানে আসছে। এটা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে একটা ট্রান্সবর্ডার ক্রাইসিসে পরিণত হয়েছে। অতএব যা হচ্ছে স্পষ্ট। আপনি ঠিকই বলেছেন। আপনি কথা শুনুন, আমি বলছি আপনাকে, বাংলাদেশে যখন কেন্দ্রীয় সরকার অস্থিতিশীল হয় তখন আমাদের স্পর্শকাতর জায়গাগুলোতে এই সমস্যাটা হয়। 75-এর পট পরিবর্তনের পর শান্তি বাহিনীর উত্থান হলো, 1/11-এর পর আপনার কুকিচিন আসলো, ঢাকায় যখন এই পরিবর্তনটা হচ্ছে এই বিষয়গুলো আসছে। অতএব এটা তো যারা এই বিষয়গুলোকে দীর্ঘদিন ধরে চর্চা করে তাদের তো না বোঝার কথা না যেখানে এই জিনিসগুলোকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে। অতএব আপনি এই যে সব প্রসঙ্গগুলো, এগুলো রাজনৈতিক সুরাহা হলে আজকে এই সন্ত্রাসের ভাষায়, দাঙ্গার ভাষায় আমাদের কথাটা বলতে হতো না। সেই দায়িত্ব কার ছিল? আওয়ামী লীগ, বিএনপি দুটো দলই তো ক্ষমতায় ছিল। আপনি আর্মির কথা বলছেন, 2টা জনগোষ্ঠীর মধ্যে যদি সন্দেহ হয়, আর্মি কি বন্দুক নিয়ে গিয়ে এটাকে ঠিক করবে নাকি? নেতৃবৃন্দ কোথায়? কারণ তারাও তো আমার, সবাই তো ভাই ভাই, মানে সবার তো এই ভাই ভাই হলে আপনি দেখেন, আপনি কথাটা ভালো বলেছেন। জি, আঞ্চলিক পরিষদের কোনো নেতা কি অকুস্থলে ভ্রমণ করেছে? জেলা পরিষদের নেতা কি গেছে? আমরা ঢাকায় একটা দাঙ্গা হলে, হিন্দু মন্দির আক্রান্ত হলে আমরা সর্বধর্মীয় একটা শান্তি মিছিল করি, মাদ্রাসার ছাত্র গিয়ে পাহারা দেয়। ওখানে কি এখন পর্যন্ত কোনো বাঙালি পাহাড়ি কোনো মৈত্রী মিছিল বা সমাবেশ হয়েছে? এটা কি ঢাকা থেকে গিয়ে আমরা করব না? ওখানে যারা বিভিন্ন পদ পদবি ফ্ল্যাগ উড়িয়ে বিভিন্ন গাড়ি বাড়ি বা বিভিন্ন পজিশনে আছে তারা করবে। আপনি আপনার বাড়িতে যদি প্রতিদিন ঝগড়া হয়, পাশের প্রতিবেশী আপনাকে অবশ্যই আপনার এটাতে ইন্ধন দেবে।
আমরা এই ঝগড়াটাকে থামানোতে ব্যর্থ হয়েছি এবং এখন আমরা যে কথাটা স্যার বলছি কাজে লাগাতে পারিনি। নিশ্চয়ই রাজনৈতিক শক্তিকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। যে কথাটা স্যার বলছে সোহরাব হাসান, যে হ্যাঁ ইন্ধন পার্শ্ববর্তী দেশ আমাদের করবে, কারণ এই বর্ডার ট্রান্সবর্ডারের একটা জটিলতার জায়গা আছে এবং ইন্ধন আমি বলিনি স্যার যেটা বলছিলেন, যে কথাটা বলছেন যে সেই ইন্ধনটা যখন আসবে তখন আমাদের রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করা উচিত। আমরা কে গেলাম ওখানে এটা সমাধান করার জন্য? কিন্তু যে পরিস্থিতি আসলে এখন চলছে, কত জায়গায় এই সরকার নজর আসলে দিবে। ধন্যবাদ। আমরা বড় সংকট মানে ছোট সমস্যাকে বড় করে না দেখি। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির পর আগেরটা বাদ দিলাম, পরে এরকম হানাহানি, অগ্নিসংযোগ, প্রাণক্ষয়, জীবনদান এর ঘটনা কিন্তু অনেকবার ঘটেছে। বিশেষ করে পাহাড়িদের এলাকায় বাড়িঘর পুড়িয়ে দেওয়া। জিল্লুর ভাই বলেছেন যে সেখানে অনেক সেনা সদস্য, অনেক কর্মকর্তা জীবন দিয়েছে সার্বভৌমত্ব রক্ষার জন্যে, কিন্তু যে পাহাড়িরা জীবন দিলেন তারাও তো এই দেশে থাকার জন্যই জীবন দিয়েছে। তারা যে সবাই বিচ্ছিন্ন হতে চেয়েছে তা কিন্তু তাদের দাবি না। তারা স্বায়ত্তশাসন চেয়েছিলেন, যদিও সেটা পাননি। হ্যাঁ, তারপর তো রাজি হয়েছেন যে বাঙালি নেতৃত্বাধীন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা মেনে নিয়েছে। এখন যে চুক্তি আমি করলাম সেই চুক্তি বাস্তবায়ন করার তো আমার দায়িত্ব। এবং আমি জানি না তখন কেন এটা হলো না। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের চুক্তির ক্ষেত্রে একটা সময়সীমা থাকে যে এতদিনের মধ্যে এটা বাস্তবায়ন হবে। সময়সীমা না থাকার কারণে আজকে 26-27 বছর হয়ে গেল, অবিশ্বাসটা বেড়েছে। যতই চুক্তি থেকে আমরা দূরে সরে এসেছি, অবিশ্বাসটা বেড়েছে। আর একটা হচ্ছে তাদের ভীতি। জিল্লুর ভাই মালয়েশিয়ার উদাহরণ দিয়েছিলেন। মালয়েশিয়া না, আমাদের যদি সেভেন সিস্টার্স দেখে যাই, এই পূর্বাঞ্চলের অনেক রাজ্যে, যেমন মেঘালয়, অন্য অমেঘালয়েও সেখানে কিন্তু বসতবাড়ি করতে পারে না, আসতে পারে, থাকতে পারে, বেড়াতে পারে, কিন্তু সেখানে জমি কিনতে পারবে না। তো সুতরাং এই যে এটা সুরক্ষা, এমনকি যদি দেখি এই কাশ্মীরে, যে কাশ্মীরে ধরেন গত ৭৭ বছর ধরে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু জনমিতির পরিবর্তন হয়নি। অর্থাৎ সেখানে মুসলিম জনসংখ্যাগরিষ্ঠ ছিল, এখনও কিন্তু মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আমাদের এখানে কিন্তু পাহাড়ে বলি বা অন্য পাহাড়ে বিশেষ করে ওইটা কাশ্মীরে ওটা চেঞ্জ করছে মোদি। মোদি চেঞ্জ করেছে, কিন্তু আমি বলছি যে সেখানে সেটেলার দিচ্ছে। হ্যাঁ, মোদি চেঞ্জ করেছে, কিন্তু কত বছর পরে, এবং এখনো সেখানে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ একমাত্র রাজ্য ভারতে। নিশ্চয়ই, কিন্তু এই সংকট আছে, কিন্তু সংকট সমাধানে যেহেতু আমাদের এগোতে হবে, এবং বলা হচ্ছে যে এই সরকারের আমলে সেটার একটা কিছু ব্যবস্থা করা, সবাই তাকে আছে এই সরকারের আমলে এত বড় ঘটনা না, আমি আসবো এই আলোচনাটা। আমি মনে করি যে এই সরকার আমলে আমি এখনই আসবো বিরতির পর, আমরা শেষ মুহূর্তে সেই তথ্যটা জানতেই আসছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা বিরতির মধ্যেও আলোচনাতে ছিলাম, সেটা ধারাবাহিকভাবে চলছে। আমরা আবারও আলোচনাতে ঢুকে যাই। মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান আমাদের সাথে আছে, তিনি বলছিলেন, এবং আমরা শেষ মুহূর্তে বলছিলাম যে সব জায়গায় একটা অস্থিরতার জায়গা আছে। এই সরকারের সময় কিভাবে একটু সুস্থির হওয়া যায়, সেই বক্তব্যটা শুধু আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই পাহাড়ের ব্যাপারে। হ্যাঁ, পাহাড়ের ব্যাপারে ইমিডিয়েটলি একটা কমিশন গঠন করতে হবে। অতীতে যারা করেছে তাদের অভিজ্ঞতা, অতীতে কোন কোন জায়গায় আমরা আটকে গেছিলাম। আর আমার সহালোচক বন্ধু সোহরাব ভাই যেটা বলেছেন, ওনাদের মতো বিজ্ঞজনও কয়েকজন সেখানে রাখতে হবে, যারা নিরপেক্ষভাবে কার্ডের উভয় সাইড দেখাতে পারে। আমি মেজর জিল্লু হয়তো কার্ডের এক সাইড দেখা যাচ্ছে, উনি যেন আদার সাইড দেখাতে পারে যে আর একটা সাইডও আছে। সুতরাং এই যে উনি যেটা বললেন গাড়ি চেক করার কথা, শুধু গাড়ির চেক না, খাবার কিনতে গেলে আমাকে একজন বলল যে আপনি দেখেন সেই দিঘিনালা কোথাও পানছড়ি পাহাড় থেকে নিচে বাজারে নামতে 1.5 দিন 2 দিন সময় লাগে হেঁটে, বাজার করে নিয়ে আবার উপরে উঠতে হবে, সেখানে খাওয়া দাওয়া করে আসতে হবে। 1 দিন 2 দিনের বেশি খাবার আপনি মজুত করতে পারবেন না। আর সেইটা তার বেশি ক্রয় করতে গেলে ওখানে লোকাল যে আর্মি কমান্ডার আছে তার স্বাক্ষর নেওয়া লাগে। হ্যাঁ, এটা কেন? আর্মির সাইডটাও বুঝতে হবে যে এই খাবারটা নিয়ে ওই যে পাহাড়ি ভাই হিল টপে যায়, অত্যন্ত কষ্টকর। সে ভয়ে হোক অথবা স্বেচ্ছায় হোক, ওই চাঁদাবাজ, ওই বিচ্ছিন্নতাবাদী, তারা কিন্তু এসে সেখানে খায়। তারা এসে
আপনার বাড়িতে ঢুকে বলবে আমরা 20 জন খাবো, এই মুরগি ছাগল যা আছে রান্না করেন, আমরা কিন্তু একটু পরে আসতেছি। এইটাকে কন্ট্রোল করার জন্য যাতে ইজ হাইড আউট না হয়, আর্মি টার্মোলজিতে বললাম, এই কিছু কিছু বিষয় আছে, এগুলো দেখার দরকার। পাশাপাশি এই কমিশনটা যখন হবে, আমার মনে হয় ওই ট্রাইবালদের ভিতর দিয়ে থাকবে, বাঙালিদের ভিতর দিয়ে থাকবে, আমাদের যারা ভালো আইন বোঝে, কনস্টিটিউশন বোঝে, যে কিভাবে আমরা এক থাকার জন্য কতটুকু ছাড় দিয়ে আমরা একে অপরের ভাই ভাই আমরা থাকতে পারি। আর এই অবিশ্বাসটা, এই সাম্প্রদায়িক যে একটা হিংসা, এটা দূরে নিয়ে আসতে হবে। আরেকজনে আমাকে একটা কথা বললেন যে ওই ট্রাইবাল একজন সিনিয়র, উনি বললেন যে মেজর জিল্লু দেখেন, ইমিডিয়েটলি যদি ভূমি বেচা কিনা বিক্রি হয় ওনার সাথে মিলে যাবে। ভূমি ডিসি অফিসে যাচ্ছে, এসি ল্যান্ড, ওখানে যায় কারোর নামে চালাক চতুর লোক, তারা রেকর্ড করায় নিয়ে যাচ্ছে। দেখা গেছে একজন জুম চাষ করে, একটু পরে যে বলছে যে এটা ভূমি নিয়েই তো মূল সংকটটা, কাজে সেখানে এই বিষয়গুলো জটিল, ভূমির বিষয়টা আসলে জটিল। সোহরাব হাসানের কাছেও শেষ মুহূর্তে আমি সেটাই জানতে চাই, কমিশনের গঠনের কথা সেটা বলেছেন, আপনি সেটা মনে করেন কিনা যে সেটার মাধ্যমে আসলে সেই জায়গাটা আমাদের শান্ত হবে? না, কমিশন হতেই পারে, আবার এও হতে পারে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যে হলো শান্তির লক্ষ্যে, সেই চুক্তির দুটো পক্ষ ছিল, সরকার এবং জনসংহতি সমিতি, এবং এই চুক্তি পরিবেক্ষণ একটি কমিটি আছে বেশ উচ্চ পর্যায়ে। সাবেক যে সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ছিলেন, পরবর্তীকালে কার নেতৃত্বে সেটা, হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ, আবুল হাসনাত আবদুল্লাহ। তা এখন তো তারা নেই, তাহলে সরকারেরই এখন যারা সরকারে আছে সেটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হতে পারে। কিন্তু কথা হচ্ছে, আমি ওই প্রধান উপদেষ্টার ওই বক্তব্যটাই জোর দিতে চাই যে পুরো বাংলাদেশ হচ্ছে একটা পরিবার, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, বাঙালি, অবাঙালি, পাহাড়ি, এমনকি বিহারি, যাদের বিহারি বলি। দেখুন, ৭১-এ যুদ্ধ হয়েছে, তার আগে, তার বহু বছর আগে তারা এসেছে। যারা ৭১-এর পর জন্মগ্রহণ করেছে তারা তো এই দেশকে অস্বীকার করে না, এবং তারা তো উদ্বস্ত হতে পারে না। তারা তো এখনও, এটা তো জাতি হিসেবে আমাদের লজ্জা যে তারা এখনও জেনেভা ক্যাম্পে থাকে। আমরা তাদের এই এত বড় মানে এই বাংলাদেশে তাদের একটা ঠাঁই দিতে পারি না। আমরা কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের জন্য তাদের আবাসন ব্যবস্থা করেছি, কিন্তু বিহারিরা এখনো আমরাও চাই নিশ্চয়ই যে যারা আছে তারা অবশ্যই দেশের নাগরিক এবং তারা সমান অধিকারের পাক, এবং সেদিকে সবার দৃষ্টিতে থাকুক। আমাদের সময় আপাতত শেষ হয়েছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।